জ্বালানি তেলের সংকটের এই সময়টাতে আসলে তেলের পাম্পের দীর্ঘ লাইনের কি অবস্থা সেটা একটু আমরা জানবো। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান আছেন আগারগাঁও তালতলা স্টেশনে, পাম্প স্টেশনে, সেখানের খবর একটু তিনি জানাবেন। জি ফেরদৌস, জানাবেন সেখান থেকে কি অবস্থা। যেমনটি বলছিলাম, আমি তালতলা পেট্রোল পাম্পে রয়েছি। এই পেট্রোল পাম্পটিতে কিন্তু খুব একটা ভিড় একসময় লক্ষ্য করা যেত না, কিন্তু এখন আসলে সব পেট্রোল পাম্পের একই চিত্র। সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকে এখানে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা যারা তেল কিনবেন। সেই লাইনটি এই তালতলা থেকে আগারগাঁ থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু এখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। তেল দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এখানে আজকের জন্য যে তেলটাই আসার কথা সেই তেল এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর গ্রাহকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে। আমি কিছুক্ষণ আগে এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনিও বলছেন যে তারা যে চাহিদা অনুযায়ী তেলটি তারা চাচ্ছেন ডিপো থেকে, সেই পরিমাণ তেল তাদেরকে অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এই কারণে যে এই পাম্পটি যেহেতু আগে খুব একটা ভিড় হতো না, সে কারণে পাম্পের আগের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে ডিপো থেকে, যে কারণে তারা বাড়তি যে চাহিদা সেটি পূরণ করতে সক্ষম হচ্ছে না। এখন লাইনে এখানে দাঁড়িয়ে আছে প্রায় 1000-এর উপরে যানবাহন হবে, যে যানবাহনগুলোর মধ্যে মোটরসাইকেল রয়েছে, প্রাইভেট কার রয়েছে, বিভিন্ন রকম যানবাহন রয়েছে। সেই যানবাহনগুলোতে সবগুলোতে আসলে আজকে তাদের চাহিদা মাফিক যে তেল সেটি দেওয়া সম্ভব হবে কিনা সেটি আসলে পেট্রোল পাম্পের যারা সংশ্লিষ্ট তারা বলতে পারছেন। আর গ্রাহকদের অবস্থা কিন্তু আগের মতোই, তারা এই পাম্প ওই পাম্প ঘুরছেন, আবার কখনো কখনো তারা দীর্ঘ 8-10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে একটু কথা বলি। আপনি নিশ্চয়ই বাইক চালান নাকি? মানে এই পাম্পে থেকেই নেন নাকি এর আগে অন্য পাম্পেও গিয়েছেন? কেমন দেখছেন? আমি এর আগে ফরিদপুর থেকে তেল নিয়ে আসছি, সেইখানেও আমি এরকম বিশাল সিরিয়াল দেখছি। এরপরে আমি ফরিদপুর থেকে ফুল ট্যাঙ্কি করার পরে আপাতত এই 15-20 দিন ঈদের পর আর তেলের পাম্পে যাই নাই, কারণ আমার তেল বাইকে আছে। কিন্তু এখন যখন একদম ফুরাই গেছে তখন আমি হচ্ছে যে এই পাম্পে আসছি। ট্রাস্টে গেছি একদিন, কিন্তু ট্রাস্টের লাইনে এরকম জায়গা চলে গেছে, মহাখালী রেল স্টেশন ছাড়াই চলে গেছে মেলা দূরে। তো ওইখানে বুঝছি যে হবে না। তারপরে এই জায়গায় যে কালকে সন্ধ্যার সময় যে আইছি, এখন পর্যন্ত এই জায়গা আছি। গতকাল থেকে পর্যন্ত আপনি অপেক্ষা আছেন তেলের? অপেক্ষায় আছি তেলের জন্য, কারণ গাড়িতে তেল নাই, গাড়ি চালাইতেও পারতেছি না। এখানে তেল আসলে পাবেন কিনা গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। এটার আসলে কোনো বলতেছে যে হতে পারে, একটা আশ্বাস দিচ্ছে শুধু এরকম। আমরা কথা বলছিলাম একজন বাইকারের সঙ্গে। প্রাইভেট কারের চালক কি কেউ আছেন এখানে? আচ্ছা, প্রাইভেট কার নিয়ে বাইকারদের অভিযোগ, বাইকারদের প্রাইভেট কার নিয়ে অভিযোগ, আসলে হচ্ছেটা কি? আসলে যে যার জায়গার থেকে মনে করতেছে যে উনি হয়তো বেশি নিচ্ছে, কিন্তু আমিও আজকে 3 দিন ঘুরতেছি এ নিয়ে। গতকালও ভোর 6টা থেকে আমি ট্রাস্টে সিরিয়ালে ছিলাম, বিজয় সরণের ওইটাই আমি সিরিয়াল ধরছিলাম হাতের ঝিল থেকে। সেখান থেকে যখন আমি মহাখালী তার একটু আগ পর্যন্ত আসছি, তখন ট্রাফিকে আমাদেরকে সিরিয়ালটা ভাঙিয়ে দিছে, তার কারণে আমি গতকালও তেল নিতে পারি না। তো সব মিলে আজকে 3 দিন ঘুরতেছি। আমার গাড়িতে প্রায় 2 লিটার 3 লিটার মতো তেল ছিল। এখন ওইটা দিয়ে কোনো রকম ফার্মফের গোড়ায় বসে থাকি, আগায় গেলে অনেক সময় পাই, অনেক সময় পাই না, এভাবেই যাচ্ছি। আপনার গাড়ি কি শুধু তেলে চলে নাকি গ্যাসেও চলে? হাইব্রিড গাড়ি, শুধু তেলেই চলে, গ্যাস চলে না। জি। এখন যদি আজকে না পান তখন কি করবেন? আসলে 3 দিনই তো হয়ে গেল। গত পরশু দিনে আমি সিরিয়ালে ছিলাম, ওই যে খালেদ পাম্পে, ওইখানে মাথায় গেছি, 3টার মাথায় আমি তেল পাই নাই, ব্যাড লাক। তো আজকেও সেই যদি পাই তো এটা এখন ধরা যায় যে একটা বিশাল ভাগ্য বা কপাল যে পাই। এখন ওনার যা দেখতেছি এখানে নাকি 30-40টার বেশি গাড়ি দেয় না সবাই বলতেছে, তো সেই অনুযায়ী যদি হয় তাহলে আমি পাবো না। আমি 54 নম্বর সিরিয়ালে 6টায় 5 সিরিয়ালে লাগাই। পেতে গেলে আবার অপেক্ষা করতে হবে পরবর্তী তেল আসার জন্য। আসলে আজকে যদি না পাই আমি গাড়িটা বাসায় কীভাবে নিব সে ব্যবস্থা আমার কাছে নাই। এখন গাড়ি হয়তো এখানে রাইখে যাইতে হবে, এছাড়া কোনো। আমরা আরেকজন গ্রাহকের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি কি করেন? আমি হচ্ছে বাইকার। বাইকার মানে কি আপনি কি পাঠাও? হ্যাঁ, উবার পাঠাও, রাইড শেয়ার করি। রাইড শেয়ার করেন দিনে কয় ঘন্টা? আর তেল নিতে যাচ্ছে কত ঘন্টা? ম্যাক্সিমাম হচ্ছে রাইড শেয়ার করি 7 থেকে 8 ঘন্টার মতো। বাট এখন তেল নিতে ধরেন সকাল যদি 6টা, 6:30, 5টা বা ভোরে আসি, সেক্ষেত্রে হচ্ছে এই হাসান ফিলিং স্টেশনে আসলে হচ্ছে বিকাল পর্যন্তও গড়া যাচ্ছে। বাট শিওরিটি নাই, কোনো নিশ্চয়তা নাই তেল পাবো কি পাবো না। কিন্তু এরপরে আরেকটা হচ্ছে 14 নম্বরে গেছিলাম, ওইখানে সকালে সিরিয়াল দিয়ে 12টার সময় 300 টাকার তেল পাইছিলাম। তো তেলের যে ক্রাইসিস অবস্থা, সিরিয়ালের যে ক্রাইসিস অবস্থা, এটা নিয়ে আসলে এক্সপ্রেস করার মতো ভাষা আমার নেই। কারণ সবাই দেখছে কি পরিমাণ সিরিয়াল। অনেকে সকাল 6টায় আসছে, তেল পাচ্ছে না, চলে যাচ্ছে। অনেকে গতকাল থেকে অপেক্ষা করতেছে, তবুও তেল পাচ্ছে না। ভিআইপিদের কারণে নাকি ঝামেলা হচ্ছে? যারা পরিচিত বা ওইভাবে যারা তেল নিচ্ছে তারাও কি একটা সমস্যার সৃষ্টি করছে? হ্যাঁ, ওনারা অবশ্যই একটা সমস্যার সৃষ্টি করছে। কারণ ওনাদের একটা ক্ষমতা আছে,
ওনারা ক্ষমতার বলে ওনারা হচ্ছে ওনারা সিরিয়ালও মেনটেন করে না। ওনারা হচ্ছে তেল নিতে এসে অ্যান্ড যতটুকু তেল ওনাদের চাহিদা ওনারা চাহিদার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, যার জন্য আমরা যে সাধারণ পাবলিক আছি আমাদের এর জন্য তেলের খুবই ভোগান্তি হচ্ছে। এটা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। আপনার সাথে আপনি নিশ্চয়ই বাইক চালান নাকি? অ্যাক্সিডেন্ট করার পরে নিশ্চয়ই চালাচ্ছেন না নাকি? আমি বাইক চালাই। আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার একটা ভাই আছে, আমি যেখানে যাই আমার পিছনে বসে আমার ভাই বাইক ড্রাইভ করে। এরপরে চকবাজার আসা যাওয়া প্রতিদিন আমার দুইবার থেকে তিনবার আসা যাওয়া করি। আমি তেল নিতে সকাল থেকে 14 নম্বর পাম্পে গেছি, যাই দিয়ে যে পাম্পে কেউ নাই, পাম্প বন্ধ। এখানে আরও দুইটা আছে, ওই দুইটাতেও ঘুরে আসছি। এখন এটার মধ্যে দেখছি অনেক লোকজন আছে। এখন গাড়ি ওই যে একবারে লাস্ট মাথায় আগারগাঁও ওইখানে রেখে আসছি। এখন আমি চিন্তার মধ্যে আছি যে ওই পিছন থেকে এসে আমি তেল পাবো কিনা। তারপরেও উপরে আল্লাহর ভরসা যে যদি পাই তাহলে তো কপালটা ভালো, আর না পেলে আবার এখান থেকে ফিরে যেতে হবে। সরকার একটা কথা বলছে যে ফুয়েল কার্ড চালু করা, এবং দুই একটা পাম্পে হয়েছেও, সেটা নিয়ে আপনার অভিজ্ঞতা আছে কিনা? সেটা নিয়ে দেখা গেছে প্রতিটা পাম্পে যদি সব সময় রেগুলার তেল দিয়ে যেত তাহলে দেখা গেছে আমরা সবাই পাইতাম, তাহলে একটা পাম্পে এত সিরিয়াল লাগতো না, স্বাভাবিক সবাই পাইতাম। এখন কিছু লোক আছে যে তার গাড়ির তেল থাকার সত্ত্বেও এগুলো নিয়ে বাইর করে নিয়ে বিভিন্ন আউটে বিক্রি করে। হ্যাঁ, আবার আউটে বিক্রি করে ঠিক আছে, কিন্তু মানে এটা কেউ জানতে পারবে না, যার কাছে বিক্রি করবে সেও বলতে পারবে না যে আপনি আমার থেকে নিতেছেন, এটা কাউকে বলতে পারবেন না। একটা ব্যাপার যে ফুয়েল কার্ড যদি করা যায়, আপনাকে একটা কিউআর স্ক্যান যদি দেওয়া যায় যে আপনি একদিনে যে পরিমাণ তেল নিছেন আবার অন্য পাম্পে গেলেও আপনি পাবেন না, এই সিস্টেমটা হলে কিছুটা হলো স্বস্তি আসবে কি? হ্যাঁ, আমি মনে করি যে এই জিনিসটা হলে ভালো হবে, কারণ দেখা গেছে সবাই তো আর এক না, কেউ বাসায় নিয়ে মজুত করে রেখে আউটে বিক্রি করে। তো আমরা চাই না যে এগুলা হোক দেশের মধ্যে। মানে একজন প্রতিদিন তেল নেবে, এটা আসলে যদি একাধিকবার তেল নেওয়া যাবে না এই সিস্টেমটা? হ্যাঁ, এই একাধিকবার তেল যে এই পাম্প থেকে নিয়ে আরেক পাম্পে যাব, এটা আমরা চাই না। আমরা চাই প্রতিটা মানুষের যেন চলার মতো তেল পায়, আমাদের দাবি এটা। আর এই থেকে আমার বক্তব্য শেষ। ঠিক আছে, আমরা কথা বলছিলাম গ্রাহকদের সঙ্গে। আসলে যদি তাদের পরিস্থিতি বলি, এটা আসলে দিশেহারা পরিস্থিতি। অনেকে 5-6টি পাম্প ঘুরছেন, সেই ঘুরতে গিয়েও হয়তো তার যে মজুদ তেলটি ছিল সেটি তারা শেষ করছেন, যে কারণে তারা বলছেন যে ফুয়েল কার্ড, যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি গাড়িতে একটি কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করলে তিনি আসলে একদিনে কতটুকু তেল নিয়েছেন সেটি জানা যাবে। যদি সেইভাবে তেল দেওয়া হয় তাহলে এই সংকটের মধ্যে, আপনি জানেন যে এটি একটি বৈশ্বিক সমস্যা, কাজে এই সংকটের মধ্যেও মানুষ তখন কিছুটা হলেও যে কালোবাজারির কথা বলা হচ্ছে অথবা অতিরিক্ত যে ফুয়েল রিফুয়েলিং করার কথা বলা হচ্ছে সেখান থেকে মুক্তি পাবেন। এই কারণে একটা মনিটরিং দরকার, যাতে করে প্রত্যেকটা গ্রাহককে মনিটর করা যায় যে তিনি আজকে কী পরিমাণে তেল নিয়েছেন অথবা তেল নিতে পেরেছেন কিনা। সেই বিষয়টি যদি চালু হয় তাহলে হয়তো এই সংকটের মধ্যে প্রত্যেকে সুষম বন্টনে তেল পাবেন। তবে সংকট অচিরেই কাটবে সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা মানুষের। আমাদের